হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আহ, বেচু অবভিয়াসলি আমার কন্টেন্ট দুদিন ধরে বলছি না, কাজে জমা হয়ে রয়েছে অনেক কথা। তো বেচুর একটা ডায়লগ দিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করি। সেটা হলো আহ, না পারি সইতে না পারি কইতে, উল্টোটা বলেছিল ও, না পারি কইতে না পারি সইতে। যাই হোক, একই ব্যাপার। অর্থাৎ মনের ভেতর কিছু অব্যক্ত কথা রয়ে গেছে, যেটা মুখ ফুটে বেচুর বেরোচ্ছে না। অথচ সেই কথাটা যে পেটের মধ্যে রয়েছে সেটাকে না বলেও পারছে না। তার সঙ্গে কিছু লোকের কথা চারপাশে ছড়াচ্ছে, কিছু কথা কানে আসছে, কিছু নিজের লোক বলছে, কিছু বিপক্ষের লোক বলছে। কাজে সেই কথাগুলো হয়তোবা বেচুর অসহ্য লাগছে। তাহলে বেচুর কথার মধ্যেই তার কাজেরও মিলগুলো রয়েছে। আর এতদিনের অভিজ্ঞতা, এতদিনের সহ্য ক্ষমতা, এতদিনের অব্যক্ত ব্যথা সবকিছু এখন ফুটে বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, মানে যখন মানুষের নিজের ঘাড়ে পড়ে না, তখন মানুষ বোঝে যে প্রবলেমে পড়লে ঠিক কি কি সমস্যা তৈরি হয়। নিজের ঘাড়ে না হলে, নিজের বেলায় না হলে কোনো মানুষ বুঝতে পারে না। শুধু অন্যকে প্রবলেম দিতে পারলেই তার আনন্দ লাগে, তাই না? কাজে নিজেও তো কিছুটা প্রবলেমে পড়ো, তবে না বুঝবে প্রবলেমের মজা, কি বলো? তো যাই হোক, বাদ দাও। শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে তোমার, শুরু তো অলরেডি আমি করে ফেলেছি, কিন্তু এর সঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই সেই এম সাহার একটা ভিডিও এসছে দুদিন আগে। তো আমার তো একটু লেট হয়ে গেছে, কাজে ওই ভিডিওর কিছু অংশ বলে আমি এই ভিডিওটা কন্টিনিউ করব। অবভিয়াসলি সেই ভিডিওটা তোমাদের সবার জানা, সবার দেখা, সবার মুখে শোনা হয়ে গেছে। তো আমি লেটে আছি, তো অসুবিধা কোথায়? পুরোনো জিনিস ফেলে তো আমি নতুন জিনিসে এগোতে পারবো না। কাজে এইভাবেই আমার চলতে হবে। তো সেই ভিডিওতে আমরা কি দেখলাম? কিছু ব্যায়াম দেখলাম, শিখলাম, দেখলাম। যাই হোক, ব্যায়ামগুলো আমাদের কাছে অজানা নয়, নতুন কিছু দেখিনি। কাজেই নতুন কিছু লাগেও নি। কিন্তু যেটা লাগলো নতুন সেটা হচ্ছে কিছু কথা, কিছু স্বীকারোক্তি, কিছু কনফার্মেশন, তাই না? আমাদের কাছে চলেই এলো। ভাই, যখন আমি যে মুহূর্তে দেখেছিলাম সেই মুহূর্তে আমার যে অভিব্যক্তিটা ছিল, আজকে কিন্তু দুদিন পরে তো আমার সেই অভিব্যক্তিটা থিতিয়ে গেছে। স্বাভাবিক। সঙ্গে সঙ্গে যেটা হবে রিয়াকশন, সেটা তো কিছুদিন, কিছু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে স্যাচুরেটেড হয়ে যাবে, সেটাই হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি ভাই, আমরা যে এত টিনার সম্পর্কে শুনি না, কিন্তু তার সপক্ষে কোনো আম যুক্তি, প্রমাণ, প্রুফ যাই বলো না কেন, আমরা কিন্তু সেভাবে খুঁজে পাই না। শুধু লোকের মুখে শুনি। শুধু লোকের মুখেই শুনি। ওই ২-১ টা কথা বাদ দাও ওদের। ফালতু কথা, যে কথার সঙ্গে ওরা যা বলে সেটা পুরোপুরি মেলে না। ওরা যে প্রমাণগুলো দেখায় তাতে কি কোনো প্রমাণে বোঝা গেছে যে টিনার কোথাও কারোর সাথে কোনো অবৈধ রিলেশন হয়েছে? বা টিনা কোথাও কারোর সঙ্গে কোথাও রাত্রিবাস করেছে? বা টিনা কোথাও কারোর সঙ্গে কারোর বাড়িতে থাকছে? কোথাও বোঝা গেছে? যায়নি কিন্তু। কিছু কল রেকর্ড, কিছু আ ভিডিও আমাদের সামনে কখনো কখনো এসছে। কিন্তু কল রেকর্ডিং তো কখনোই বিশ্বাসযোগ্য নয়। আর ভিডিও রেকর্ডিং যেগুলো দেখা গেছে সেগুলো কোনো প্রুফের আন্ডারেই পড়ে না। কাজেই সেভাবে আমাদের কোনো প্রমাণই কিন্তু বিশ্বাসযোগ্য হয়নি। কিন্তু এখানে অর্থাৎ বেচুর ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে একদম স্বচক্ষে সকর্ণে শুনছি। যেমন আমরা ভাবছিলাম যে কোনো এঁচু খেচু কচু বেচুর বাড়িতে রয়েছে। এবং সেই নিয়েই আমরা বলছিলাম, ভাবছিলাম না শুধু, কিছু দেখছিলাম, কিছু কনফার্মেশন পাচ্ছিলাম এবং কিছু গলার আওয়াজ, কিছু হাতের আওয়াজ, কিছু আ ছবি, সাইট, ফেস, শ্যাডো সমস্ত চলে আসছিল এবং কেউ কেউ তো স্বীকারোক্তি দিয়ে দিচ্ছিল নিজেই। বিশেষ করে মামাম, বিশেষ করে গার্লফ্রেন্ড, বিশেষ করে পিএ, এগুলো তো চলেই আসছিল, তাই না? তো সেইজন্য আমাদের ভাবতে কোনো অসুবিধা হচ্ছিল না। মানে কথার সঙ্গে আমাদের ভাবনাটা মিলে যাচ্ছিল। তো আজকের ডেটে কিছুদিন ধরেই আমাদের ভাবনায় চিন্তায় যে শিলমোহর পড়ছে, সেটা তো এখন সবাই বুঝতে পারছো যে আমরা পুরোপুরি আ ফেক নই। অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি সেটা ফেক কথাবার্তা বলছি না। কোথাও না কোথাও আমাদের কথাবার্তার সঙ্গে কোনো ইনসিডেন্ট মিলে যাচ্ছে। যেমন এখন যেটা মিলছে, যেটা কিনা ওই এম সাহার ভিডিও এলো, লাস্ট ভিডিও, তাতে তো সে নিজের নাম নিয়ে, বেচুর নাম নিয়ে স্বীকারোক্তি দিয়ে দিল যে তার সঙ্গে বেচুর রীতিমতো যোগাযোগ রয়েছে। ঠিক আছে? এবং তার সাথে কথা হয় এবং সে কথা বলতে ভালোবাসে এবং আবার অপর পক্ষের স্বীকারোক্তিও এম সাহা দিয়ে দিল। কি দিল? না, বেচুরও ভালো লাগে কথা বলতে, তাই বেচু কথা বলে। তো কথা তারা বলবেই। তারপর এটাও বলে দিল, এতে কার কি করার আছে করে নিক। তারা কথা বলছে, তাতে এখানে কার কি প্রবলেম আছে? ভাবতে পারো? কখন মানুষ এইভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে নিজের স্বীকারোক্তি অন্যের হয়ে দিতে পারে? আশা করি বোঝাতে পারছি যে এখানে কি চলছে, কার পক্ষে কি চলছে। তো এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, তো আপনারা কি এই রিলেশনটাকে কোনো নোংরা চোখে দেখছেন? না, একদমই দেখছি না। কারণ ওদের কথা মতোই কারোর গার্লফ্রেন্ড থাকতেই পারে, কারোর বয়ফ্রেন্ড থাকতেই পারে। অবভিয়াসলি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই পারে। হ্যাঁ, যেহেতু বেচুর এখনো লিগালি আ ডিভোর্স হয়নি, সেহেতু সে এখনো ম্যারিড এবং তার অলরেডি ওয়াইফ এক্সিস্ট করছে। অর্থাৎ তার ফ্যামিলি এখনো রয়েছে। সেটা এখনো সেপারেট হয়ে যায়নি। তো সেক্ষেত্রে বেচু
অবভিয়াসলি গার্লফ্রেন্ড রাখতেই পারে, কিন্তু কোনো সময় লিগালি ম্যারেজ বিয়ে করতে পারবে না। তো সেটাতে তো কোনো সমস্যা নেই। তার বডিও তো বলে দিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তার গার্লফ্রেন্ড তো থাকতেই পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ থাকতেই পারে। তাতে কার কি প্রবলেম আছে? আর প্রবলেম থাকলেই বা হু কেয়ারস, তাই না? তো সেই জন্যই কোনো সমস্যা নেই। কারণ বেচু অ্যান্ড টিনা এদের রিলেশনশিপ কোনোদিনও হবে না। এরা কোনোদিনও এক হবে না। এরা অলরেডি সেপারেটেড হয়ে গেছে। সেক্ষেত্রে না টিনার কিছু যায় আসে, না বেচুর কিছু যায় আসে। কার সাথে কার রিলেশন আছে। টিনার তো এভাবে লেস ইন্টারেস্টেড। অর্থাৎ সে বেচু কার সাথে থাকছে কি থাকছে না, রিলেশন করছে কি করছে না, ওর এটা কোনো কনসার্ন এর পর্যায়েই পড়ে না। যা খুশি করুক। কিন্তু যেহেতু ওর ছেলের এখনো, আমি ওর হয়ে এটুকুই বলতে পারি, এর বেশি কিন্তু বলতে পারি না। আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি। যেহেতু ও এখনো ওর ছেলের ব্যাপারে লড়াই করছে, ছেলের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে, ছেলের সঙ্গে মা-ছেলের সম্পর্ক স্থাপন করতে চাইছে। অর্থাৎ ও চাইছে যে ছেলে জানুক তার মা রয়েছে, জীবিত রয়েছে। তার মা এক্সিস্ট করে। এখনো ইহজগতে রয়েছে এবং অবভিয়াসলি তার মা তার ছেলেকে চাইছে, অর্থাৎ ছেলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে। এই যে কতগুলো সিচুয়েশন মার তরফ থেকে মা সেগুলো স্থাপন করতে চাইছে। মা কিন্তু কোনো সময় চাইছে না যে ছেলে তার বাবাকে চিনবে না। মা কিন্তু কখনোই চাইছে না ছেলে তার বাবার বাড়িটা যাবে না। মা কিন্তু কখনোই চাইছে না যে ছেলে পুরোপুরি তার কাছে হয়ে থাকবে, তার বাবার বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না। মার দিক থেকে আমরা যতদূর জানি ততটুক কথা তোমাদের বলতেই পারি। কারণ এগুলো আমরা দেখছি। আর টিনা নিজের মুখে বলেছে। কাজেই এটা তো জনসমক্ষে বলা, একদম ওয়াইটি প্ল্যাটফর্মে। সেখানে বেচুর তো পুরোটাই কার্যকলাপ আলাদা। সে চাই মাকে পুরোপুরি ইহজগৎ থেকে অন্য জগতে পাঠিয়ে দিতে। এই পৃথিবীতেই যেন সে না থাকে, তার ছেলের সম্মুখেই না আসে, ছেলে যেন জানতেই না পারে। মানে এখানে হচ্ছে জোর-জুলুম, মানে জোর যার মুলুক তার মতো ব্যাপার চলছে। এটা কি করে সম্ভব হচ্ছে সে তো আমার এই ছোট্ট ভেজাতে ঢুকছে না। কি করে পারছে? হ্যাঁ? মা তার লড়াই করেই যাচ্ছে আর বাবা সেই লড়াই থেকে পিঠ টান দিচ্ছে, পিছু টান দিচ্ছে, পিঠ টান দিচ্ছে, পিছু টান না, পিঠ টান দিচ্ছে। মানে হয় পালাচ্ছে, নয় অবজেকশন দিচ্ছে, নয় নিজের আ কোনো না কোনো অসুবিধা জানাচ্ছে। মানে যেকোনোভাবে ডিলে করছে, ডিলে। ডেট, ডেট পে ডেট, ওই তারিখ, ওই ব্যাপারটা চলছে। কিন্তু এটাও কি আ চলতেই পারে? কারণ আমরা তো সেই ২৪শে অক্টোবর থেকে শুনছিলাম যে কোনো তারিখই পড়বে না। তারিখই আসবে না ফেব্রুয়ারি মাসের আগে। তো এই ডেটগুলো আসছে কিসে? কেউ কি বলতে পারে? যে এই যে ডেটগুলো মাঝখানে পড়ছে এবং খুব তাড়াতাড়ি পড়ছে। তো এই ডেটগুলো আসছে কোথা থেকে? এর আগেও কিন্তু একটা ২৪শে নভেম্বর গেল। ঠিক আছে? ১ মাসের মাথায়। ২৪শে অক্টোবরের ১ মাসের মাথায়। তো সেই ডেটেও শুনলাম আর কোনো ডেট পড়বে না। অর্থাৎ লোয়ার কোর্ট থেকে আ হাইকোর্টে ব্যাপারটা চলে গেছে। এখানে কিছুই হবে না। তো আবার একটা ১২ই ডিসেম্বর ডেট কোথা থেকে এলো? তাহলে এদের কথার মধ্যে কিন্তু অনেক ফ্যালাসি আছে। অর্থাৎ এরা যা বলে এদের ভিউয়ার্সদের কোনটাই সত্যি কথা নয়। যে ওরা বলছে আজকে এই ডেট যেই আসছে বলছে এরপরে আর ডেট আসবে না। মানে ভিউয়ার্সদের ঠকাচ্ছে। যে পরের ডেট আসা অবধি যেন ভিউয়ার্সরা শান্ত থাকে। আশা করি বোঝাতে পারছি। আমার তো তাই মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে ভেতরে যেতে হবে না, কারোর কাছ থেকে কথা জানতে হবে না। এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আবার বলা হচ্ছে উল্টো দিকে আমরা নাকি বিভ্রান্ত করি। অ্যাকচুয়ালি আমরা বাইরের কোনো কথাই লিক করি না, ভেতরের কথা। কোনো সময় বলি না। শুধু বলতে পারি বা বলি আমরা এটা যে তোমরা, ওরা যেটা বলছে, দেখো আমরা বলেছিলাম কিন্তু এই যে নেক্সট ডেট আসবে না বলে যে প্রচারটা করা হলো ২৪শে অক্টোবরের পর, আমরা কিন্তু বলেছিলাম গুজবে কান দিও না। দেখো নেক্সট ডেট কবে আসে। আমরা কিন্তু জানি নেক্সট ডেট আসবে। সময় লাগবে। আর আমাদের বলা হয়েছিল ২৪শে তোমার অক্টোবরই সমস্ত ডেট দেয়া হয়ে গেছে। অর্থাৎ সেই তোমার হাইকোর্টের ১৩ই ফেব্রুয়ারি, ঠিক আছে? সেই ভ্যালেন্টাইনস ডে আগের দিন, তাই না? ওরা একটা ভ্যালেন্টাইনস ডে টার্গেট করে। যাই হোক সেই ডেট আসবে। মাঝখানে কোনো ডেটই আসবে না। কেস ডিসমিস। এই কেসের কোনো ভবিষ্যৎ নেই। ফালতু, ঠিক আছে? কিন্তু তারপরেও ২ টো ডেট পড়ল কিন্তু। তাহলে এই ডেটগুলো কিসের? কে বলবে? বলবে না কিন্তু কেউ। এরা স্বীকারই করবে না। কারণ এরা দেখাতে চায় যে এদের মানে প্রভাব কত বড়। প্রভাব কত। দেখা যাক ডেট পে ডেট। আমরাও দেখতে চাই এর শেষটা কোথায়? একটা মা আর ছেলের মধ্যে দেখা হবে, তাতে লোক বাধা দিচ্ছে। সেখানে মা নাকি ছেলেকে আনতে যাবে, তাহলে সেখানে তো বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। আমার তো মনে হয়। সেখানে তো ওয়ার্ল্ড ওয়ার হবেই হবে। গৃহযুদ্ধ তো চলছে। তাই না? তো এইসব দেখে আমার এটাই মনে হলো। আর ওই যে এম সাহার স্বীকারোক্তি পেয়ে আমাদের এইটুকু সুবিধা হলো যে বেচু অন্তত এখন একজনের সান্নিধ্য পাচ্ছে।
ঠিক আছে? তাতে আর যাই হোক হাজার দুঃখ কষ্ট হলেও সে কিন্তু কারোর সান্নিধ্যে অন্তত একটু তোমার সান্ত্বনা পাবে। ঠিক আছে? যে সবকিছু তার হাতছাড়া হয়ে গেলেও কেউ না কেউ তার পাশে আছে। তো আমরাও এটা চাই বেচুর পাশে কেউ থাকুক, বেচুকে কেউ সান্নিধ্য দিক, সাহারা দিক এবং বেচুকে ঠিকভাবে আ তার মনের মতো করে গড়ে পেটে নিক এবং একটা সময় যখন বেচু আর টিনা সত্যিই লিগালি সেপারেট হবে, সবকিছু নিয়ম কানুন মেনে, হ্যাঁ? যা, যা শর্তাবলী সমস্ত সামনে রেখে, তারপর বেচু একটা সুন্দর লাইফ পাক এবং সে সামনে ভবিষ্যতের দিকে সুন্দর এগিয়ে যাক, তার সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হোক এবং সে ভালোভাবে বাঁচুক। না, কারোর খারাপের আমরা কখনো দোয়া করি না। আমরা সবসময় বলব সেও ভালো থাকুক, টিনাও ভালো থাকুক। হ্যাঁ, এদের দুজনের ম্যাচ কোনোদিনও হবে না। তো এই স্বীকারটা করে নিলেই তো হয়ে যায়, তাই না? শুধু একে প্যাচে ফেলবো, তাকে প্যাচে ফেলবো, এই প্যাচাপেচি ফেলে তো লাভ নেই। ছেলেটার ভবিষ্যৎ মনে হচ্ছে এখানে নিলাম হচ্ছে যে ছেলে কার সঙ্গে থাকবে, এর সঙ্গে না ওর সঙ্গে। অবাক ব্যাপার। ছেলেটার কিন্তু দুজনকে দরকার। আমরা ১ম থেকে শেষ অবধি বলে আসছি। ছেলের কিন্তু মাকেও দরকার, ছেলের কিন্তু বাবাকেও দরকার। বাবা যদি ভবিষ্যতে কোনো নতুন রিলেশনে যায়, মাও যদি যায়, যদি, তাহলেও ছেলের কিন্তু বাবা-মাকে দুজনকেই দরকার। এবং এটা যদি ১ম থেকেই ছেলেটার মধ্যে এই জিনিসটা থাকে যে ছেলে বাবাকেও দেখছে, ছেলে মাকেও দেখছে, ছেলে মার সঙ্গেও কিছুদিন থাকছে, ছেলে বাবার সঙ্গেও কিছুদিন থাকছে। তো সেক্ষেত্রে ছেলেটা কিন্তু ১ম থেকেই একটা সুন্দর স্বাভাবিকভাবে গড়ে উঠবে। নাকি এইভাবে গড়ে উঠবে যে আমার বাবার কাছেই রয়েছি, মা নেই, এইভাবে গড়ে উঠবে। জানি না ভবিষ্যতে এরমভাবে গড়ে ওঠা সম্ভব হবে কিনা, আর ছেলেটা কোনোদিন জানবে না, এটা তো হতে পারে না। আজকে সে ছোট, তাই সে জানতে পারছে না। যখন সে তার বোধ হবে, খুব বেশি না, এই ৪-৫ বছর পরেই, হ্যাঁ? অনেক কিছু পাল্টে যাবে। তখন আর এই সিচুয়েশনটাই থাকবে না। ছেলেটা কিন্তু ঘরের পরিবেশ, বাইরের পরিবেশ, সমস্ত পরিবেশ, বিশেষ করে যারা ব্লগার, তাদের ছেলেমেয়েরা তো অনেক বেশি মোবাইল কনসিয়াস হয়। সবকিছু যখন জানতে, বুঝতে, পড়তে শিখবে, যখন সে সমস্ত লেখা পড়তে শিখবে, কানে শুনতে শিখবে, ভাষা বুঝতে শিখবে, তখন তো সে তার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যতই তুমি লোকের নামে দুর্নাম রটাও না কেন, তারও মনে কিন্তু প্রশ্ন জন্মাবে। অর্থাৎ সেও কিন্তু মনে, মনে প্রশ্ন করতে থাকবে। এবার তার মনে অনেক রকম দেখো বাচ্চাদের মধ্যে অনেক রকম রিঅ্যাকশন হয়। কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হয়, কেউ চেপে থাকবে, কেউ চেপে থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু অনেক রকম মানসিক সমস্যা দেখা দেয়। এইগুলো কিন্তু বিচার্য বিষয়। আমার তো মনে হয় চাইল্ড লাইনের প্রত্যেকটা লোক এইগুলো নিয়ে চিন্তাভাবনা করে এবং তারা একটা শিশুর কল্যাণে যা, যা ব্যবস্থা নেওয়া উচিত তাই করে। তো আমরা মেক্সিমাম ক্ষেত্রেই কি দেখে থাকি এইসব ক্ষেত্রে বাবা-মার মধ্যে যদি এরম ধরনের রিলেশন হয়, সেপারেট হয়ে যায় যে মাও আলাদা থাকছে, বাবাও আলাদা থাকছে। সেক্ষেত্রে বাচ্চা বাবা-মা কাছে ২ জায়গাতেই থাকে। এটা কোর্টের নিয়ম মেনেই হয়। এইবার বাচ্চার ১৮ বছর বয়স হয়ে গেলে বাচ্চা ডিসিশন নেয় ফুললি কার কাছে থাকবে। এইটাই হয়। আর এটা যদি বাবা-মারা নিজেদের মধ্যেই একটা আ সূক্ষ্ম রিলেশনশিপ রাখে বন্ধুত্বপূর্ণ, তাহলে কারোর কোনো সমস্যা হয় না। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রেই সেটা হয় না। সবাই শত্রু হয়ে যায় আরকি এতদিনের রিলেশনের পর। সেইজন্য মুখ দেখাদেখি প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়। খুব কম হয় সিনেমেটিক ব্যাপারটা। তো আবার অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার বাবাও বিয়ে করে, মাও বিয়ে করে। সেক্ষেত্রে সন্তানদের কিন্তু অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি সন্তানকে তোমার যদি সম্ভব হয় কনভেন্টে বা আ কোনো মিশনে রেখে, যেহেতু ছেলে এজন্য মিশনের নামটা আসে। যদিও আজকাল মেয়েরাও মিশনে পড়ে। আ অনেক রকম মিশন আছে না? তো সেখানে রেখে পড়াশোনা করলে মনে হয় তার পড়াশোনার ভবিষ্যৎটা অন্তত ভালো হবে একটা। তার আ মানে মানসিক স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এই যে ব্যাপারগুলো দেখো যাদের মধ্যে স্বামী-স্ত্রীর দাম্পত্য সমস্যা হবে, তাদের এই সমস্যাগুলো ঝেলতেই হবে। কেউ ভাবতে পারবে না যে, "ও আলাদা হয়ে গেছি তো কি হয়েছে? আমি সর্বেসর্বা, আমি ছেলেকে যা মনে করছি করব। আমি ভাবছি" এটা হয় না, কোনোদিনও হবে না। কারণ অপর পক্ষের কেউই কারো দাবি ছেড়ে দেবে না। আজকে বাবার কাছে আছে বলে মা যেমন ছেড়ে দিচ্ছে না, আর যদি মার কাছে থাকতো, বাবাও কিন্তু ছেড়ে দিত না। হ্যাঁ? দিত না। সে শেষ অবধি লড়াইই করত। কাজেই এইটাই হচ্ছে ভবিষ্যৎ বা ভবিতব্য। কাজেই লড়াই কিন্তু চলতেই থাকবে। এই লড়াই একমাত্র থামতে পারে। হ্যাঁ, থামতে পারে। যদি বাবা-মা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল ডিসিশন নেয়। আর এখন তো এদের মধ্যে ডিসিশন হওয়া মুশকিল কারণ ঢুকে গেছে বহুত থার্ড পার্টি, বহুত থার্ড পার্টি। কারণ বেচু এগুলো তোমার অ্যালাও করেছে। অ্যাকচুয়ালি কোনো রিলেশনশিপ এর মধ্যে থার্ড পার্টি ঢোকাতে নেই। এমনকি নিজের বাবা-মাকেও ঢোকাতে নেই। হ্যাঁ, কখন বাবা-মাকে ঢোকাবে? যখন দেখবে যে সমস্যা আ মাথার উপর চলে গেছে। তখন তাকে ঢুকিয়ে ভেতরে আলাপ আলোচনা করে সেটা ফ্যামিলি ম্যাটার ভিতরেই মানে সমস্যা মেটাতে হয়। না সেটাকে বাইরে পাবলিক করতে হয়, না পাড়ায় প্রতিবেশী এভাবে জানাতে হয়। সমস্যা মিটে যাক, নিজেরা ডিসিশন নিই, দেন সবাই জানো, তাই না? সমস্যার শুরুতেই যদি জানাও না ৫ জন ৫ রকম কথা বলে সমস্যাটা একদম গুবলেট বানিয়ে দেয়। মানে সেটা যে একটা সুস্থ ডিসিশন হতে পারত সেটা আর তখন হয় না। আর মানুষের মাথা তো যে যেরকম বোঝাবে না মানুষ আ সেটাই সেইভাবে একটা সন্দিগ্ধ মন তৈরি হয়ে যায়
না মানুষের মাথায় সেগুলো ঢুকতে থাকে, ঠিক থাকে না মাথা, বলে লাভ নেই। মাথাও কাজ করে না একেক সময়। কিন্তু আবার তার মধ্যেই কিছু লোক আছে তোমার ধূর্ত। তারা মানুষ বোঝাবার আগেই নিজেরা অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করে থাকে। কাজেই মানুষ তো বিচিত্র। কাজেই এই বিচিত্র মানুষের বিচিত্র বুদ্ধি। কাজেই সেক্ষেত্রে কোন মানুষ কোন একই সমস্যায় কিভাবে রিঅ্যাক্ট করবে, কারোর সঙ্গে কারোর সমস্যার রিঅ্যাকশন কিন্তু মেলে না। হ্যাঁ? আমি যেটা রিঅ্যাক্ট করব আরেকজনের সঙ্গে সেই রিঅ্যাকশন মিলবে এমন তো নয়। তাই না? আ তো এগুলোই বলার ছিল। বেচুর সমস্যা দেখে এটুকুই বোঝা যাচ্ছে যে খুবই প্রবলেমে রয়েছে। কারণ ডেট তো বটে, কিন্তু ডেট খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে, তাই না? আ একটা ১ মাস পর এলো, আরেকটা কিন্তু ১ মাস না ২০ দিনের মাথায় চলে এলো। কাজেই এটা কিন্তু চিন্তার বিষয়। ১ম বার ডেটে তো আ একটা তোমার আ দানা ঝড় বাঁচিয়ে দিল। ঠিক আছে? আর 2nd টার বেলায় তো ছেলের অসুস্থতা দেখিয়ে আমি উম আ অনেক কিছু করে ফেললাম। মানে আ কি বলে ওটাকে? হেলথ সার্টিফিকেট দিয়ে, ডাক্তারি সার্টিফিকেট দিয়ে অনেক কিছু করে ফেললাম আরকি। করতেই হবে। ছেলের অসুস্থতা বললে তোমার তো এগুলো সাবমিট করতেই হবে। ডেট তো এইভাবে নেয়া গেল। কিন্তু এর পরের ডেটে কি হবে? একই কজ, একই কারণ বারবার তো হবে না। তাই না? যদিও ছেলে কিন্তু আবার কাশছে। তা কাশুক কোনো ক্ষতি নেই। আহ এইবার তো ডাক্তারি পরীক্ষা হওয়া উচিত আমার মতে। এবার ডাক্তার এসে পরীক্ষা করা উচিত আইনের তরফ থেকে। যে ছেলের অরিজিনালি কি অসুখ? যে বাবা বুঝতেই পারছে না। রোজই সেই সর্দি ২০ দিন ধরে চলছে। এটা কিন্তু ম্যাটার, তাই না? কারণ ছেলেকে গতকালকের ভিডিওতেও দেখলাম কাশছে। কেন এতদিন কাশি হবে কেন? আমাদেরও কাশি হয়। বড়রা কমে যাচ্ছে, বাচ্চাদের কমবে না? তাহলে মানে বাড়ির লোক কতটা মানে লাপারবাহি করে। যাই হোক, ভিডিওটা এইটুকুই রাখি। নেক্সট ভিডিওতে আবার আসবো খুব তাড়াতাড়ি। আবার রেগুলারিটিতে ফিরছি। তো সঙ্গে থেকো, লাইক, কমেন্টস করো, নেক্সট ভিডিওর ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।